আজকাল জানেন কি যে রং উঠেছে না, যে ক্যাপিটালিজমের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। ক্যাপিটালিজমের মধ্যে সমস্যা দেখা দিয়েছে, এটা আসলে বোঝার ভুল। ক্যাপিটালিজম নিজেই একটা সমস্যা। ক্যাপিটালিজম ইজ ইন ক্রাইসিস, এটা ঠিক নয়। ক্যাপিটালিজম ইজ আ ক্রাইসিস। ব্যাস, সকাল সকাল লেকচার শুরু হয়ে গেল। তুই অফিস যাচ্ছিস? হ্যাঁ। এই সবে জন্ডিস থেকে উঠি, ডাক্তার তোকে না একটু বেরোতে বারণ করেছিল। কয়েকটা দিন রেস্ট নিয়ে তারপর জয়েন করে পাঠিয়েছি। তোর মতো তোমার সুখের চাকরি নয় ম্যাডাম করবি, যে ছাত্রছাত্রীদের বসে বসে শুধু জ্ঞান দেবো। ওইসব আইটির চাকরিতে না ওসব রেস্ট বেশ কোনো কথা হয় না, বুঝলি? অলরেডি 1 মাস ছুটি নিয়েছি, এরপর ছুটি চাইলে না আর ধাক্কা দিয়ে বের করো। আসছি বাবা। তুমি দেখলে করলো কাণ্ডটা, সবে রোদ থেকে উঠেছে, এক্ষুনি গড়গড় করে অফিস চলে যায়। দেখলাম। মানে এটা কোনো কথা? অফিস কাউকে চাইলেই বার করে দেবে? অসুস্থ তো যে কেউ যে কোনো সময় হতেই পারে, তাহলে তো সবাইকে বার করে দেবে। তুমিই বলো মাস্টার কাকা। আরে এই যে ছাত্ররা প্রেয়ারে সত্য গাইছে, মানে বুঝে তাই তো নিশ্চয়ই গায়, ওদের স্যারেরা নিশ্চয়ই মানে বুঝিয়ে দেবে। হবে হয়তো। আমার এখনো মনে আছে জানো, সংস্কৃত পড়াতে গিয়ে তুমি প্রথম এই স্তোত্রটারই মানে আমাকে বুঝিয়েছি। মানেটা মনে আছে তোর? হ্যাঁ, তোমরা মিলিত হও, এক বাক্যে বলো, একে অপরের মনকে জানো, তোমাদের মন্ত্র এক, চিত্ত এক, সিদ্ধি এক হোক। তোমাদের মিলন এমন সুন্দর হোক যাতে তোমরা সুন্দরভাবে মিলিত হতে পারো। বাহ, অনুটা যে কি করে ভুলে গেল কে জানে। থাক না মাস্টার কাকা। দেখ, সেদিন অনু আমাকে বলেছিল ওর অফিসের একজন কলিগ বাইক থেকে অ্যাক্সিডেন্ট করে 1 মাস বেড রেস্টে ছিল। তো আমি ওকে তারপর যেদিন ও জয়েন করে সেই দিনই ওকে নোটিশ ধরিয়ে দিয়েছে। আমি বললাম তোরা সকলে মিলে প্রোটেস্ট করলি না? কি বললো জানিস? কি বলবো, ওইসব সংঘবদ্ধ হয়ে আন্দোলনের যুগ চলে গেছে। হ্যাঁ, আরো বললো যে ওইসব সংঘবদ্ধ আন্দোলনের ধারণাটা বিদেশি গার্বেজ আইটেম, এদেশে অচল। আচ্ছা তুই বল, এই মার্কস, লেনিন এরা না হয় বিদেশি, কিন্তু ঋগ্বেদের ওই স্কন্ধ সে তো এই দেশেরই। কমিউনিজমের মূল কথাই তো এই। সাম্যবাদের ধারণা প্রচার করতে গিয়ে ইউরোপে কেন মারামারি কাটাকাটি হয়েছিল সেটা আমি বুঝি, কিন্তু কিন্তু এই ঋগ্বেদের দেশে, এই বেদ উপনিষদের দেশে কেন এমন রক্তারক্তি হয়ে গেল সেটা আজও আমার কাছে একটা ধাঁধা মাস্টার কাকা। আচ্ছা তুই তো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছিস, এর উত্তর খুঁজে পাস না? বুঝছি, পেলে তোমাকে জানাবো। কি রে, ফিরে এলে? আরে ট্রেন বন্ধ তো, আমাদের স্টেশনে অবরোধ চলছে। কেন? ঠিক জানি না, তবে শুনলাম ওই নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বৃদ্ধির জন্য স্টেশনের সামনে বিক্ষোভ মিছিল হচ্ছে, আর সেখানে পুলিশ লাঠি চালিয়ে কয়েকজনের মাথা। তাহলে তাহলে তুই অফিস যাবি কি করে? অবস্থা, একটা ওলা বুক করেছি, 10 মিনিটেই আসবে বলেছে। ভাবলাম ততক্ষণ না হয় বাড়িতেই ওয়েট করি। হ্যাঁ, বেশ করেছিস, অসুস্থ শরীরে একটু রেস্ট নেওয়া ভালো। দেখ, এই চাল ডাল গম এইসব নিত্য প্রয়োজনীয় জিনিস এতদিন জিএসটি আওতার বাইরে ছিল। এইসব খাদ্যপণ্যের উপরে ট্যাক্স বসানো অত্যন্ত ক্ষতিকর, এতে খুচরো দোকানেও জিনিসপত্রের দাম বাড়বে। হ্যাঁ, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর থেকে কর প্রত্যাহার করে না, ওসব অতি ধনীদের ওপর খরচা হয়। এইসব আত্মানটা বলি, বেশি আওয়াজ না বলি। ও সত্যি কথা বললেই আত্মাটা হয় না রে। হ্যাঁ দেখ, স্বাধীনতার পর থেকে এইসব খাদ্যপণ্যের উপর কোনোদিন কর বসেনি। এখন হয়তো প্রয়োজন হয়েছে তাই বসেছে। তুই কবে থেকে আদানি আম্বানিদের ধামা ধরা হলি রে বলু? বেশি বাজি বকিস না। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে সামান্য খাদ্য বস্ত্র জোগাড় করতেই মানুষের মাথার ঘাম পায়ে পড়ছে, আর তুই তুই বলছিস প্রয়োজন হয়েছে তাই চাপি। এই বলি,
আমার ব্যাগটা নিয়ে আসো। হ্যাঁ আরে প্রোডাকশন কস্ট কত বেড়েছে জানিস? না না, ব্যাপারটা তো সিরিয়াসলি নিস না। আসলে চারিদিকে অনৈতিক নৈরাজ্যে সমাজ গড়ার স্বপ্নটা একদম ভেঙে গুলিয়ে যাচ্ছে। তাই হয়তো এরকম কমেন্ট করে বসেছে। আসলে ওর স্বপ্নগুলো ভেঙে গেছে তো, সেই জন্যই অন্য কেউ স্বপ্ন দেখলে ও সেটা ভালোভাবে নিতে পারে। তোমার লাইফে কিন্তু ওরা তো বার বেড়েছে মা। সাথে কি বলে স্ত্রী জাতিকে বেশি স্বাধীনতা দিতে। অনু, নিজের অজান্তেই তুমি কিন্তু তোমার মাকে অসম্মান করছো। শোনো, অন্যকে অসম্মান করলে নিজের সম্মানও বজায় থাকে না, বুঝেছো? সরি তোমার গাড়ি এসে গেছে, হ্যাঁ, আমাকেও বেরোতে হবে। আমি আসছি। আমিও আসছি মশাই। হ্যাঁ, এসো এসো এসো। মাস্টার, কি হলো? আরে সাংঘাতিক কাণ্ড। এসো এসো এসো। কি হয়েছে? স্টেশনে অবরোধ, তাই ট্রেন বন্ধ। হ্যাঁ, অনুও তাই স্টেশন থেকে ফিরে এসে আবার একটা ক্যাব বুক করে গেল। অবরোধটা কি জন্য জানো তো? আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির জন্য। বছরের মধ্যে জিনিসপত্রের দাম কোথায় দিয়ে কি দাঁড় করানো বলো? 6 মাস আগে 720 টাকায় মাসকা বাড়ি আনতাম, এখন সেটা দাঁড়িয়েছে 1500 টাকায়। রোজকার বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, এরপর হয়তো পুরোপুরিকে না পেটে কুড়ি দিলে থাকতে হবে, বুঝেছো? তাহলে অবরোধকে সমর্থন করছো? 100 ভাগ করছি। তবে আমার একটু হয়তো অসুবিধা। কি অসুবিধা? আজকে তারিখটা কি মনে নেই? আজকে তো 7 তারিখ। ও, আজকে তোমার পেনশন তোলা দিন। আরে তাই তো বেরিয়ে পড়েছিলাম। এত তাড়াতাড়ি? ওই সকাল সকাল গেলে কম থাকে, তাছাড়া ক্যাশিয়ার বাবু না একটু তাড়াতাড়ি যেতে পারে। হ্যাঁ। তাছাড়া এই যাবার পথে ফিডিং নিয়ে গাড়ি একটা নাম করে যায়, বড় জাগ্রত দেবী। তাই বুঝি? হ্যাঁ, তবে দেখো, তোমার এই প্রাইভেট কনসার্নের পেনশন এটা সত্যি রেয়ার। এই মায়ের দয়ায় ভাই, আর বেশ মায়ের দয়ায় চাকরিটা জুটেছিল। আরে তোমার নিজের কোনো উদ্যোগ ছিল না বলছো? না ছিল, তবে তবে এই পেনশনটা সত্যিই ব্যতিক্রম। আসলে কি জানো, তোমাদের ওই কোম্পানিটা ধন্যবাদ দেওয়া। আসলে কি জানো, আমাদের এই কোম্পানির মালিকের বাবা ছিলেন খুব দয়ালু। উনি সব এমপ্লয়ের দিকে নজর রাখেন, আর উনি এই পেনশন স্কিমটা চালু করেছেন। আর আমলের কেউ না পেলেও পুরোনো আমলের সবার ক্ষেত্রে এই স্কিমটা চালু রেখেছে ওর ছেলে, মানে আমাদের কোম্পানির মালিক। তাই এই মায়ের দয়ায় ছুটে যাচ্ছে ভাই। আচ্ছা চলো, আমি তোমাকে একটু এগিয়ে দিই। হ্যাঁ, চলো চলো চলো। মাস্টারমশাই কোথাও যাচ্ছেন? এই রমেশের সঙ্গে একটু হাঁটাহাঁটি করছি। মাস্টারমশাই 2 ইউনিট ব্লাড জোগাড় করতে হবে, এ পজিটিভ। আপনি একদিন বলছিলেন না যে আপনার কোন এক ছাত্র মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকে আছে, তো তাকে ধরে জোগাড় করা যায়? বলেছিলাম তো, কিন্তু ব্যাপারটা কি জানো, ওটা হচ্ছে ওর ফোন নাম্বারটা আছে বলুর কাছে। ও তো এখন অফিসে। ও, তা ওলুকে ফোনে ধরা যায় না? যায়, সেটা না হয় দেখছি, কিন্তু ওই কার লাগবে 2 ইউনিট রক্ত? ওই যে সন্তুদার বড় মেয়ে মঞ্জুরির জন্য। আচ্ছা আচ্ছা, আমি যদি একটা ফোন করি? আপনি? হ্যাঁ, ওই বলুকে ফোন করে ফোন নাম্বার আনিয়ে আবার ফোন করতে তো অনেকটা সময় চলে যাবে। হ্যাঁ তার চেয়ে যদি আমি ফোন করি? মাস্টারমশাই হ্যাঁ হ্যাঁ, তুমি ফোন করো। কাকে করবে? বড় সুহিতকে। দাঁড়াও 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 দাঁড়াও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো সুহিত। হ্যাঁ, আমি রমেশ সেন বলছি, রমেশ দা। হ্যাঁ হ্যাঁ, শোনো ভাই, ওই আমাদের এখানে না একজনের এ পজিটিভ 2 ইউনিট ব্লাড লাগবে। এই কোথায় আছে? হেলথ কেয়ার। হ্যালো, হেলথ কেয়ারে আছে? হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছ? বাহ বাহ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে থাকবো। ঠিক আছে, 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে পাঠাচ্ছে বলুন। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ রমেশ কাকা, আমি তাহলে যাচ্ছি। আমাকেও যেতে হবে, এই সুবিধা আমাকে ওখানে থাকতে পারবে। বেশ তো, আপনারা আস্তে আস্তে আসুন, আমি না একটু আগেই চলে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু রমেশ, হ্যাঁ তুমি যাবে, তোমার পেনশন আনতে দেরি হয়ে যাবে না? আরে সে না হয় একদিন হলো, তাছাড়া ওই ছুটির পরে গেলে ওই পুরনো কলিগদের সঙ্গে একটু আড্ডা মারা যাবে। দেখো, তোমার ওই সুইট সার্থক না, সত্যিকারের সুইট। তবে চল, এই পজিটিভকে সফল করে আসি। চল চল চল। আলোটা জ্বালাস না। তুই বাবার কাছে এসেছিস? বাবা বাড়ি নেই। কখন ফিরবে জানিস? যা। কেন তোর সঙ্গে কি আমার কোনো কথা বলতে পারে না? কি রে, তোর কি শরীর খারাপ নাকি? আসলে আলাই শরীরের জন্যই বোধহয় চাকরি রাখে। মানে মানে আর কি? 3 মাসের নোটিশ ধরিয়ে দিল। সে কি? কেন? এই চাকরির জন্য কি না করেছি? রাত্রে বাড়ি ফিরে অফিসে থেকে গিয়েছি, এরকমও হয়েছে। তবু 11 বছর আমাকে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড দিয়েছে। অ্যাওয়ার্ড ফর মাই লয়্যালটি। আলটিমেট ফুট সারা কুত্তা হবে। তোর অফিসের লোকেরাও তো জানবে তোর শরীর খারাপ। জানবে না? আরে ভেরিফাই করতে বাড়িতে লোক পর্যন্ত এসেছে। তারা কিছু বলছে না? সব সালা। এবার কম কিসে? এই তুইও কি বাবার মতো লেকচার দিবি? কি করবো বল? আমি তো আর তোর মতো চারদিকে যা ঘটছে সব কিছু দেখেও চোখ বুজে নিজের স্বার্থের কথা ভাবতে পারি না। বরঞ্চ চারিদিকে যা ঘটছে সে সমস্ত কিছু দেখে তাতে রিয়াক্ট করাটাই আমার অভ্যাস। বলি আমাকে তোর ছাত্র ভাবলি নাকি? কি করবো বল? পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছি, পড়াচ্ছি তো, স্বভাবটাই ওরকম হয়ে গেছে রে। কি বলতে চাস কি না? নিজে যখন বড় লোক ছেলে পেয়ে ওই বিয়ে করে সটকে পড়লো, তখন তো লেকচারের পাল্টা কোথায় ছিল? এই, বিয়ে যে আমি নিজের ইচ্ছে করিনি সেটা আমার থেকেও তুই খুব ভালো করে জানিস। তখন আমি চাকরিটা পাই, কিন্তু তুই চাকরি পেয়ে গিয়েছিলি, কিন্তু নিজের বুক বা ইমেজ ভেঙে আমার বাবা মার সামনে গিয়ে দাঁড়াতে পারিস। হ্যাঁ, তখন আমি সবে মাত্র চাকরি পেয়েছি। ওই হিরোগিরি দেখানো তখন আমার পক্ষে সম্ভব ছিল। কিন্তু তোর মাস্টার কাকা কি করছে? তিনি তো নাকি জেল খাটা বীর পুরুষ। তা তিনি ওই তোর বাবার সঙ্গে গিয়ে কথা বলতে পারছিলেন না? ছি, নিজের বাবাকে সম্মান দিয়ে কথা বল। কেন কেন সম্মান দেবো? হ্যাঁ, লোকটা কি করেছে আমার জন্য? শুধু বড় বড় রাজা, শ্রেণী শত্রু, উচ্চুয়া। আরে আরে তুমি নিজের ছেলেকে একটা ভালো স্কুলে পড়াতে পারো না, আর তুমি শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাষণ দিয়ে পারো? কাকু কাকিমার যে তোর মতো একটা অপদার্থ ছেলে কি করে হলো এটাই আমার ভাবতে অবাক লাগে। তুই না ওদের থেকে কিচ্ছু শিখিস নি। না, শিখিনি তো। শিখলে আমার আর এই ইঞ্জিনিয়ারিং পড়াও হতো না, আর আইটি সেক্টরে জব করাও। ওই টিউশন সম্পর্ক পণ্ডিত হয়েই দিন কাটিয়ে দিই। আমাদের এলাকার শ্রেণী সংগ্রাম আমার পোশাক। আমার আর তোকে কিচ্ছু বলার নেই রে বন্ধু। জানি তো তুই যে তোর কাকুর শিষ্যা। এই লোকটা বলে কি, যা রোজগার করছো তাতেই তোমার সুখী থাকা উচিত। বেশি রোজগারের চেষ্টায় উপরে উঠতে চাইলে পা পিছলেও পড়ে যেতে পারে। জানিস, মাত্র 6 লাখের প্যাকেজে চাকরিতে জয়েন করেছে, আর এই 5 বছরের মধ্যে এটাকে 10 লাখে নিয়ে গেছে। তুই দেখে নিস, এই 3 মাসের মধ্যে 12 লাখের প্যাকেজে জয়েন করবো। অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর এই বকবকানিটা শুনছি, যত সব বাজে কথা। আমি চললাম। বলি যাস না রে, যাস না। মা আমার এই দুঃসময়, মা আমাকে ছেড়ে যাস না। আই নিড ইউর সাপোর্ট। কেন রে? তুই তো ডিভোর্সি নিয়ে তো তোর চলবে না। তোর তো ফ্রেশ ছাড় ছাড় আমাকে ছাড়। না রে, আসলে তখন বুঝতে পারি, কিন্তু তোকে ছাড়া আমার চলবে না রে বলি, তোকে ছাড়া আমার চলবে না। আমি আসলে তাই হঠাৎ
আন্দোলনটাকে তুই সাপোর্ট করিস। মদটাকে সাপোর্ট না করলেও মদটাকে করবে। অন্তত যারা টাকার জোরে তোর মতো ডিগ্রিধারীদের দাসে পরিণত করে তাদের পথ বা মত কোনটাকেই সমর্থন করতে পারছে না। আনছি ক্যাপিটালিজম ইজ এ ক্রাইসিস, তবে অবস্থা সামলে নিয়ে না রে, ক্যাপিটালিজম তাই একটা crisis। তুলি কেমন করে আগলে রাখি তুমি চারপাশে এক সাগর সংস্কৃতি, নখর চাষে প্রফুল্ল লাগে পুরী, বিনিদ্র রাত আশঙ্কা আর ভীতি। আহ, মাস্টার, রমেশ, হ্যাঁ। কি ব্যাপার? হ্যাঁ আমি ওই পুরো কলিগদের সঙ্গে আড্ডাটা একটু বেশি হয়ে গেল। তা তুমি কোথেকে? আমি ওই হেলথ কেয়ারেই তো ছিলাম। ও, তো মেয়েটি কেমন আছে? এখন অনেকটা স্টেবল হয়েছে। স্টেবল হলেই ভালো। চারদিকে অবস্থা যেভাবে আনস্টেবল হচ্ছে। তো রমেশ, এই সঞ্জয়দের খবর ভালো তো? হ্যাঁ, ভালোই তো দেখতে এলাম। ও, তুমি সঞ্জয়দের ওখানে গিয়েছিলে? হ্যাঁ মাস্টার, না মানে তুমি না এটা সিনিয়রকে কখনো বলবে না। কেন? সে ওই কি এই কথার জন্য তোমার উপর কটু কথা বলবে? আসলে ওই সঞ্জয়ের স্ত্রী আর ওই বাচ্চাটার এখান থেকে চলে যাওয়াটা ওই মন থেকে মেনে নিতে পারে না। আমি গিয়েছি শুনলে মুখে কিছু বলবে না, তবে অভিমান করবে নিশ্চিত। সঞ্জয়রা হঠাৎই এখান থেকে চলে গেল। ওই সিমইর সঙ্গে মানিয়ে নিতে না পারাটা বেশ বেমানান। তা হয়েছিলটা কি? না না, তোমার অসুবিধা থাকলে বলতে হবে। না না না, তোমাকে বলতে হবে। মাস্টারের আগে একদিন সকালে সঞ্জু, তোর মায়ের চশমাটা ঠিক করতে দিয়েছিলাম। এই অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবি, দুধটা দেবো। দাও। তবে ওই আজ অফিস থেকে ফেরার পথে একটু মঞ্জুদের বাড়িতে যাব, তখন যদি প্রেসিডেন্ট চশমা হাউস খোলা থাকে নিয়ে আসবো। তবে থাক, কাল বা পরশু আনলেই হবে। হ্যাঁ রে সঞ্জু, তুই বৌমারা করে বাড়ি ফিরবে, নাতিটার মুখটা না দেখে তোর মা আর আমার দুজনই মনটা খুব খারাপ। বাবা, মানে সত্যি কথা বলতে মঞ্জু আর কি এ বাড়িতে পার্মানেন্টলি আর ফিরবে না। সে কি, কেন রে? ওই মঞ্জুর অফিস থেকে লোন নিয়ে নিউ টাউনে একটা ফ্ল্যাট বুক করেছে। ওর বাবা অবশ্য কিছু টাকা দিয়েছে, তাই পরশু ফ্ল্যাটটা ডেলিভারি দেবে। তোরা এখান থেকে চলে যাবি? হ্যাঁ মানে হ্যাঁ, ওর মঞ্জুর অফিস থেকে একটা খুব কাছেই, আর আমারও সুবিধে। তাছাড়া তিন্নিকে দিল্লি পাবলিক স্কুলে ভর্তির চেষ্টা চলছে। ও স্কুলটা ওই নতুন ফ্ল্যাটের খুব কাছে, তাই আরে এই বাড়িটা তো একেবারে ফাঁকা হয়ে যাবে। তোর মা, দেখো বাবা, মা, তুমি তোমরা কি চাও না আমি জীবনে উন্নতি করি, এগিয়ে যাই? কি বলছিস? তোরা আমার তোকে কি আমরা কখনো বাধা দিয়েছি? তাহলে মানিয়ে নিতে পারছো না কেন? দেখো বাবা, জীবন একটাই, যা করতে হবে এই এক জীবনে। ভাবছি না তোর মায়ের জন্য। তোর মা যে সারা জীবনে তোকে ছাড়া আর কিছু ভাবতেই পারলো না রে। সে দোষ কি আমার? না, দোষ তারও না। সে ভালোবাসাও যেমন দোষের নয়, আবার সেই ভালোবাসাকে গুরুত্ব না দেওয়াটাও দোষের নয়। তবে ভালোবাসাকে অবশ্যই সম্মান জানানো উচিত। কি বলতে চাইছো? আমরা তোমাদের অসম্মান করি?
50। ওই সামনের মাসের ফার্স্ট উইকে। আর হ্যাঁ, ফ্ল্যাটের সঙ্গে একটা নতুন গাড়িও বুক করেছি, ইনস্টলমেন্টও অনেক। তাই এখন থেকে যে টাকাটা দিই সেটা একটু কম হবে। আর আমরা তো থাকছি না, তোমাদের খরচাও অনেক কমে যাবে। ঠিক আছে? হ্যাঁ, সবই তো ঠিক করে ফেলেছিস। ঠিকই আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি অফিস থেকে 5 মিনিটের মধ্যেই বেরোবো। এক মিনিট। বাবা, হ্যাঁ, তোমার বৌমার ফোন। ও হ্যাঁ, তোরা কথা বল, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, মডিউলার কিচেন তো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বসার ঘরের দেয়ালে টাইলস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, স্টাডিতে ওয়ালপেপার। আরে না, তোমাকে না দেখিয়ে কোনো কিছু ফাইনাল করবো না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি 5 মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাচ্ছি, তোমাকে নিয়ে আমি বেরিয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে, রাখছি। হ্যাঁ, বাই বেবি। ও, তুমি সঞ্জয়দের নিউ টাউনের বাড়িতে গিয়েছিলে? নাতনির জন্য মন কেমন করছিল? না মাস্টার, টাকা দিয়েছিলাম। সে কি? হ্যাঁ, আসলে পেনশন আনতে যাওয়াটা না আমার একটা ঝড়। বলো কি? তাহলে তোমাকে সত্যিটাই গোপন করি। এই পেনশন, গ্র্যাচুইটি মানে সামান্য সঞ্চয় নিয়ে চলছিল রিটায়ারমেন্টের পর। পেনশনটা তুমি জানো খুবই সামান্য। হ্যাঁ। আর ওতে সংসার চলে না। তারপর সঞ্জয়ের এখান থেকে চলে যাওয়ায় খুবই মুশকিলে পড়েছিলাম। তাই একদিন ওকে একটু সকলে সুস্থ করলাম। ওই মাসের প্রথম দিকে একটা নির্দিষ্ট দিন যেতে বলেছে। ও, ওই দিনে গিয়ে তুমি টাকা নিয়ে আসো? হ্যাঁ মাস্টার, শিবুই এটা জানে না। জানলে দেখো, যে গাছকে একটু করে জল দিয়েছো, সার দিয়েছো, ওষুধ দিয়ে পরিচর্যা করেছো, তাকে কি কৃতকর্মের কথা বলা যায়? আর বললে পাশে শুনবে কেন? সে তো বলেনি পরিচর্যা করতে। ঠিকই তো। পরিচর্যা তো একটা আবেগ, একটা কর্তব্য বোধ, তার সঙ্গে স্বার্থের কোনো যোগ নেই। এই কি কে জানে? তুমি তো দেখলে তারপর এটাই সিদ্ধান্ত হয়েছে। মানে কার্যকরী পরিষদের সকল সদস্যই তো সিদ্ধান্তের পক্ষে। ওরা তো মাইনরিটি হয়ে গেল। মুখার্জি কাকা, গণতন্ত্রে মাইনরিটির মতামতকে গুরুত্ব দিতে হয়। তাছাড়া বিষয়টিতে মানবাধিকারের প্রশ্ন জড়িয়ে আছে, এটা কেন ভুলে যাচ্ছে? দেখো টুকরা, তুমি আমার স্নেহ ভাই, কিন্তু এটা তো বুঝবে যে উপরের চাপ না আসলে আমাদের এইরূপ সিদ্ধান্ত নিতে হতো না। কি ব্যাপার মাস্টারমশাই, আপনারা একটু বাইরে? এই বাড়ি যাবার আগে দুই বন্ধুতে একটু সুখ দুঃখের গল্প করছি। আপনারা বাড়ি যান। শুনেছি নেতাজি কলোনিতে আবার গন্ডগোল লেগেছে। এই সময় বাইরে থাকাটা ঠিক না। চলুন। কি হয়েছে টুকাই? মাস্টারমশাই, ভগবতী আশ্রমে একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছে। ভগবতী আশ্রমে আবার কি খারাপ ঘটনা ঘটলো? ওখানে রান্না করে, হ্যাঁ ঘর বেরোজগারি গোছানোর কাজ করে যে আলু খালা। হ্যাঁ। মাস্টারমশাই, আপনি তো তাকে চেনেন। হ্যাঁ, আমি না, ভালোই ছিল। ভগবতীর আশ্রম থেকে নাকি আবু খালাকে বের করে দেওয়া হয়েছে। সে কি? কেন? নতুন ম্যানেজমেন্ট ধর্মের দোহাই দিয়ে আবু খালাকে ভগবতী আশ্রমে থাকতে দিতে চাইছে না। তাদের বক্তব্য, মা ভগবতীর নামে যে আশ্রম, সেখানে আবু খালা থাকাটা নাকি ধর্মবিরোধী। আরে আশ্চর্য, ওই আশ্রম তো বিদ্যাসাগরের মা ভগবতী দেবীর নামে। 90-এর দশকে যখন ওই আশ্রমের কাজ শুরু হলো, তখন আমরা অনেকেই তার জন্য টাকা তুলেছি, কায়িক পরিশ্রম দিয়েছি। হ্যাঁ তাই তো। আর ওই আম্মু, মানে আমি না, ও
ও তো তোমাদের কাকিমার গ্রামের মেয়ে। হুম। কাকিমাই তো এখানে কাজে ঢুকিয়েছিল তাকে। আসল ব্যাপারটা কি জানেন, নতুন ম্যানেজমেন্ট কমিটি কেন্দ্রীয় সরকারের অনুদান পেয়েছে, তাই এই ফতোয়া। আচ্ছা, তাহলে এখন কি হবে? আমরা কয়েকজন মিলে সেখানে যাচ্ছি। আজকে রাত্রের মতো আমখানা থাকার একটা ব্যবস্থা করি, কাল সকালে দেখা যাবে কি করা যায়। তবে তাই তুমি চাইলে আমি তোমাকে সঙ্গ দিতে পারি। না না মাস্টারমশাই, এতটা রাত হয়ে গেছে, এখন আর আপনার ওখানে যেতে হবে না। আপনি বলুন কাল সকালে যদি একবার। হ্যাঁ, কাল সকালে তো আমাকে আশ্রমে যেতেই হবে। আচ্ছা দেখো, আজকে রাতের মতন ওই মেয়েটার জন্য কোনো আশ্রয়ের ব্যবস্থা করতে পারো কিনা। হ্যাঁ, দেখো না। ঠিক আছে মাস্টারমশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সেখানে যাচ্ছি। আপনারা এখন ঘরে যান। হ্যাঁ চলো। মাস্টার, আমাদের এখানে কি মানবতার উপরে ধর্মীয় সংস্কার ঠাঁই পাবে? সতর্ক থাকতে হবে ভাই। ভালোবাসা, সম্প্রীতি যেন ব্যথায় ভরে না যায়। চলো। রমেশ, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। বাড়ি যাও, বাড়ি যাও। যাচ্ছি। কি ব্যাপার? তুমি অন্ধকারে বসে আছো? তোমার জন্যই তো অপেক্ষা করছি। তোমার এত দেরি হলো? এই হেলথ কেয়ারে ছিলাম। ওইখানে ওই রবীন্দ্র লাইব্রেরিয়ান সুমন্ত, ওর মেয়েটা অ্যাক্সিডেন্ট করে ভর্তি আছে, ওখানেই ছিল। সেবা তো দুপুরেও বোধহয় বাড়ি ফেরোনি, বিকেলে বোধহয় রান্নার মেয়েটা এসে ফিরে চলে গেছে। এই? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি গ্যাসে এক্ষুনি চাল আর ডিম আর আলু ভাজা বসিয়ে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। ছেড়ে দাও, দরকার নেই। একটা রাত না হয়ে ম্যাগি বা পরোটি খেয়ে চালিয়ে দাও। হ্যাঁ, একটু আগে ওই নেতাজি কলোনির দিক থেকে বোমার আওয়াজ পেল, গন্ডগোল শুনছি। হ্যাঁ আমিও শুনেছি। এই তো শুরু হয়েছে আজকাল, নিজেদের মধ্যে মারামারি, দলের মধ্যে বোমাবাজি, ভাঙাভাঙি, এসব আর ভালো লাগে না। বাহ, তুমি বলছো এই কথা? এই মারামারি, বোমাবাজি, ভাঙাভাঙি এসব তো তোমরাই শুরু করেছে। দেখো, মারামারি ভাঙাভাঙি আমি কোনোদিনই সাপোর্ট করি না। তবে তোমাকে বলি, এই মূর্তি ভাঙার মধ্যে কোনো স্ফূর্তি ছিল না। আসলে মানুষের অ্যাক্টিভিটি বুঝতে গেলে সময়টাকে আগে বুঝতে হয়। এই বললে সাপোর্ট করো না, আবার সাপোর্টেই কথা বলে। এই এক চিরকালীন সমস্যা। মানুষ শোনে এক, বোঝে আর এক। দেখো, আমি ব্যক্তিগতভাবে ব্যক্তি পুজোয় বিশ্বাসী নই, কিন্তু মানুষের নিজের মনটা বোঝার জন্যও একটা সিম্বল লাগে। বিদ্যাসাগর আমার কাছে শিক্ষার সিম্বল। তার মূর্তি ভাঙলে আমার আদর্শেই আঘাত লাগে। মানে তুমি বলছো বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় তোমার সম্মান, কিন্তু এই মূর্তি ভাঙাভাঙির ব্যাপারগুলো যে বাংলার কালচারটাকে একেবারে শেষ করে দিচ্ছে, এটা তো মানবে। দেখো, এই মূর্তি ভাঙাভাঙি এটা কে বা কারা করেছিল সে বিষয়ে আমি নিঃসন্দেহ নই। আমরা তখন কলেজ পড়ুয়া ছিলেন। তোমার কি মনে হয় আমাদের মধ্যে থেকে কেউ এই কাজটা করেছিল? এখন ইমোশনাল হয়ে অস্বীকার করলেই হবে? তবে তোমাদের বিদ্যাসাগরের গুণগান তোমাদের মুখে মানায় না। কি বললে? বিদ্যাসাগরের গুণগান আমাদের মুখে মানায় না? তাহলে কার মুখে মানায়? তোমার মুখে, যারা যে কিনা একটা বিধবা, কেন একটা ডিভোর্সি মেয়েকেও বিয়ে করতে রাজি হয় না। আরে দেখো না, তোমার মতো তো ওই কোনো অজপড়া গায়ে বিধবা মেয়েকে বিয়ে করে এনে নেক্সট প্রজন্মকে অস্বস্তিতে ফেলবো। আমার স্কুলে পর্যন্ত সবাই জেনে গিয়েছিল আমার মাকে ডাইনি বলে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া। স্কুলে সবাই আমাকে ডাইনির বাচ্চা বলে টিটটিরি দিত। তোমার কি মনে হয় তোমার মাকেও তোমার ডাইনি বলে মনে হয়? না, তা কেন? তবে মা বড় কেউ ছিল, একদম ইংরেজি বলতে পারতো না। বাংলাটাও বোধ হয় তোমার কাছেই শিখেছে। শুধু বাংলা কেন, সংস্কৃতও শিখেছিল। আরে দূর, ওই সংস্কৃত শিখে হবে না। আরে ও সংস্কৃত সাহিত্য থেকে গল্প বাংলায় অনুবাদ করেছে, কবিতা লিখেছে, কবিতা
ছাপিয়েছে, আর তুমি ইংরেজি শিখে কি উদ্ধারটা করে দিয়েছো শুনি? জব আমার জব, আমি যে লেভেলে জব করি তাতে ভবিষ্যতে আমার ছেলে মেয়েকে ওই অবৈতনিক স্কুলে পড়তে হবে না। বাহ, তোমার ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি আমার শুভেচ্ছা রইল। তবে ততদিনে ওয়ার্ল্ড নামক এই চ্যাপ্টা গোলকটায় মানুষ টিকে থাকবে। সব টিকে থাকবে বাবা। ক্লাইমেট চেঞ্জের এফেক্ট আর ভাইরাসের আক্রমণে মরবে তারা, তাদের হাতে টাকা নেই। বলো কি, এতদিন তো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট শুনেছিলাম, কিন্তু সার্ভাইভাল অফ দ্য রিচেস্ট। তোমার আর অত থিওরি শুনে না, আজ তুমি সব থিওরির পেছনে ছুটে নিজে আমাদের ভবিষ্যৎটা একেবারে শেষ করে দিয়েছো। একেবারে শেষ হয়ে গিয়েও তুমি কিছুতেই বিশ্বাস করতে চাও না যে তোমাদের ওই বামপন্থা মানে বামপন্থী আন্দোলন একটা ডিসরাপটিভ মুভমেন্ট আজকের দিনে অজর। কি বললে? ডিসরাপটিভ? একদম প্রগ্রেসিভ কোনটা? গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন তো আমরাও চেয়েছিলাম, তবে সেটা হলো শ্রমিক শ্রেণীর একনায়কত্ব, সংস্কৃতি, বাজার পুঁজি আর ফ্যাশনের নয়। আচ্ছা, এখন চারিদিকে এই দলিতদের উপর অত্যাচার হচ্ছে, এটা বুঝো? অবশ্য সত্যি কথা বলতে কি, তোমাদের মধ্যে অনুভূতি নামক ব্যাপারটাই হারিয়ে গেছে। সে তো তোমার মধ্যেও নেই বাবা। এই যে আমাকে চাকরি থেকে নোটিশ দিবি, তাতে একদিনও তুমি আমার সঙ্গে কথা বলেছো? একবারও জানতে চেয়েছো আমার বুদ্ধি কি যাচ্ছে? তোমার এক কলিগকে অফিস থেকে ছাঁটাই করে দিয়েছে, তার উপর দিয়ে কি ঝড় গেছে তুমি কোনোদিন জানতে চেয়েছো? আরে সে তো আমার কলিগ বাবা, আর আমি তো তোমার ছেলে। নিজের ছেলের চাকরি চলে গেলে হাউতাস করবো, আর অন্যের ছেলের উপর দিয়ে ঝড় হয়ে গেলে নিশ্চুপ হয়ে থাকবো, এমন স্বার্থবাদী চিন্তা তুমি আমার কাছ থেকে আশা করো না। কি উচিত নয় মাস্টার কাকা? কার কি হয়েছে? ও কিছু না, কিছু না। হ্যাঁ, তুই হাতে টিফিন দিয়ে নিয়ে মা বললো বিকেলবেলা নাকি তোমাদের ঘর বন্ধ দেখে রান্নার লোক ফিরে চলে গেছে। তা বুঝলো, তা আজ রাত্রির বেলা বাপার বেটার হরিমটন, সেই জন্য পুরো রুটি, তোমার ভাত, চানা পানির আর পাবদা মাছের ঝোল ক্যারিয়ারে ভরে নিয়ে চলে গেছে। তোমাদেরকে তো আর উপসী রাখতে পারি না। এই যে বলি, ও বলছে ওকে আমি বিয়ে করতে রাজি, কিন্তু ও নিজেই রাজি। তুমি ওকে জিজ্ঞেস করে দেখো। ও বলছে তোমাকে আমি শ্রদ্ধা করি না, সেই জন্য আমাকে তোমার প্রতি আমার শ্রদ্ধা আছে বাবা, কিন্তু তুমি যেভাবে কষ্ট করে থেকেছো, আমি যদি কষ্ট না করে একটু আনন্দ করে বেঁচে থাকতে চাই। আনন্দ? দাসত্ব করাকে তুমি আনন্দ বলে মনে করো? দেখো, আমি জীবনে কারো দাসত্ব করিনি। জেলে গিয়েছি, কিন্তু অন্যের ইচ্ছে পরাধীন হয়নি। আচ্ছা, স্বাধীনভাবে বেঁচে থাকার চেয়ে আনন্দের রাজ্যে কিছু হতে পারে না, এটা তুমি দুজনেই নিশ্চয়ই পারবে। স্বাধীনতাটা আসলে একটা পারসেপশন আছে। তোমার যৌবন, তুমি যে আদর্শের পেছনে ছুটেছো সেটাও যেমন ছিল খুবই এক্সেসিভ, আবার ওইও যেভাবে টাকার পেছনে দৌড়াচ্ছে সেটাও আমার খুব বাড়াবাড়ি বলেই মনে হয়। আসলে আমরা বোধহয় এই বাহুল্যটাকেই স্বাধীনতার মাপকাঠি ভেবে। তুই বলছিস, অথচ দেখ, সার্ভাইভালের জন্য টাকা বা ইডিওলজি কোনোটাই না। নিজেদের সার্ভাইভালের কথা বলছো? আমার মতে তার জন্য লাগে সঙ্গবদ্ধ বাঁচার ইচ্ছে। বলি তো এটা বুঝতেই চাই। এইটাই হলো সবচেয়ে বড় ইডিওলজি, কেন যেটা মানুষকে বোঝাতে পারেনি। ঠিক আছে, ওসব কথা রাখুন, এখন হাত মুখ ধুয়ে খেতে যাও। আচ্ছা তুই যে সেদিন বলেছিলি যে সংঘবদ্ধ বামপন্থার ব্যর্থতার কারণ ওটা পেয়ে গেছি তা বলতে পারবো না, তবে আসলে কি জানো, আমরা তো আমাদের জীবনে আনন্দলোকে মঙ্গলালোকের কনসেপ্টটাই হারিয়ে ফেলেছি। তাই বোধ হয় এই সার্বিক অবস্থা। যাও, তোমরা হাত মুখ ধুয়ে খেয়ে নাও, আমিও আসছি, আবার আসবো কাল সকালে।
বলতেই পারবে। দেখো, এই সময় এই অন্ন নষ্ট করাটা একটা সামাজিক অকল্যাণের কাজ। আমি যাই করি না কেন তোমার কাছে শুধু অকল্যাণ করতে, আমার অস্তিত্ব নেই বলতে তোমার কাছে অসুস্থ। দেখো, তুমি গুলিয়ে ফেলছো, ব্যক্তির সঙ্গে সমষ্টিকে তুমি গুলিয়ে ফেলছো। তোমাদের প্রজন্মের লোকদের না এই এক খালি সমষ্টি সমষ্টি, আর এই সমষ্টির চাপে ব্যক্তির অস্তিত্বই বিপন্ন হতে পারে। দোষ খুব যাই বলো না কেন, একটা ব্যক্তি তখনই সার্থক হয় যখন তার কাজে সমাজের কিছু ভালো হয়। তাহলে এই যে আমাদের কোম্পানির কথা, এরা তো এক একটা সমস্যা, তাহলে এরা কেন আমাকে আমার মতন করে দাঁড়াও 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 দাঁড়াও, এরা এক একটা গোষ্ঠী, কিন্তু সমষ্টি নয়। কিন্তু মনে রেখো, এই গোষ্ঠীর সঙ্গে লড়াইতে তোমাকে সমষ্টির কাছেই ফিরে আসতে হবে। বাবা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তো, কোম্পানির লাভের জন্য ছোট টার্গেট থেকে বড় টার্গেট অব্দি ছুটে বেরিয়েছো তুমি। এর ফাঁকে তুমি কি কখনো তাকিয়ে দেখেছো তোমার দেশটা, তোমার শহরটা, তোমার পরিবারটা কেমন করে চলছে? এবার ওই বিগত শতাব্দীর 60-এর শেষ 70-এর শুরুর সেই পস্তা পচা পলেস্তরা কষা মূল্যবোধের কথা বলবে তো? এটা একটা সংগ্রাম, মতাদর্শগত সংগ্রাম বলুক, যেটা তোমরা এই আছে দিন আর অনুপ্রেরণার খেলায় ঘুরতে বসেছো। কোন আন্দোলনের সঙ্গে আর ছাত্র যুব আন্দোলনকে এক সুতোয় বেঁধে আমরা শিখেছিলাম সমষ্টির আদর্শ। কোনো ব্যক্তিগত লাভালাভের দোলায় তুলিনি কখনো। এখনকার ভাষায় হয়তো লিখব, কিন্তু আমরা বিবেকহীন ছিলাম না। তোমাদের সেই মধ্যবিত্ত মনের বৈপ্লবিক বিশ্লেষণ, আত্মঘাতী বিস্ফোরণ, ব্যঙ্গ করতে চাও করো, কিন্তু তখনকার দিনের এই ছেলে মেয়েদের যে কাজকর্ম ছিল তাতে আন্তরিকতাকে নিয়ে প্রশ্ন করো। বোকা হয়ে রইলে সভাপতি হতে পারলে না। সব সময় সফলতা দিয়েই কাজের বিচার হয় না, কাজের আন্তরিকতার মধ্যেই তার বিবেচনা করা উচিত। আমরা শিখেছিলাম যে সবাই মিলে একসঙ্গে বাঁচতে হয়, সবার সঙ্গে বাঁচা যায় না, সবার সঙ্গেই বাঁচতে। সবার কথা ভাবতে গিয়ে নিজের ছেলেটাকে কালো করে রেখে দিলে কেন বাবা? যে বয়স অব্দি তোমার হাত ধরে তোমাকে নিয়ে যাওয়ার কথা আমি গেছি, আর্থিক কষ্ট সত্ত্বেও তোমার লেখাপড়া কোনো অসুবিধে বলতে দিইনি আমি আর তোমার মা। তারপর যেদিন দেখেছি যে তোমার নিজের পায়ে তুমি চলতে পারবে সেদিন হাত ছেড়েছে, কিন্তু অভিভাবকত্বটা কেন ছাড়ে? আমার মা না হয় সরল সাদা সিধে ছিল, কিন্তু তুমি তোমার নিজের আদর্শের জন্য আমি কখন কি করছি সেদিকে কোনো খেয়াল রাখে না। মা চলে গেছে, খুলিও অভিমানে দূরে সরে গেছে, তুমি আমার পাশে নেই। আমি কি করে দু পায়ের উপর ভর দিয়ে দাঁড়াবো বাবা? তখন তুমি নাগরদোলায় চেপে ওপর থেকে আরো ওপরে উঠছো, নিচে দাঁড়িয়ে আমি বা পুলি কি বলছি সেটা শোনার ধৈর্য বা ইচ্ছে তুমি হারিয়ে ফেলেছি। একটা চড় মারতে পারলে না কেন বাবা? কিসের তোমার অভিমান? আমার মা না হয় কষ্ট করেছে, আমাকে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। আমি এই সমস্যাটা থেকে বেরোতে চেয়েছিলাম বাবা, হয়তো পারিনি, হেরে গেছি, কিন্তু তুমি সঙ্গে থাকো, দেখো আমি আবার দাঁড়াবো। আমাকে একলা করে যেও না বাবা। অনেক রাত হয়েছে, এবার শোবে চলো তো।
নমস্কার বিপ্লব বাবু। আমাকে আমাকে এখানে এনেছেন কেন? আপনি সার্থক নামা হতে চাইছেন তাই। মানে 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 খুব সোজা। আপনি 1 মাস অফিস কামাই করেছেন, এতে কোম্পানির প্রচুর লস হয়েছে, তাই আপনার 40% পে কাট হয়েছে। এটা তো খুবই স্বাভাবিক, কিন্তু আপনি এটাকে অস্বাভাবিক ভাবছেন এবং মনে মনে কোম্পানির মুন্ডুপাত করছেন। আপনি জানেন আমি কোম্পানির জন্য কত কি করেছি? আমি জান প্রাণ লড়িয়ে দিয়েছি কোম্পানির প্রফিটের জন্য। হ্যাঁ, তার জন্য কোম্পানিও তো আপনাকে ভালো ইনসেন্টিভ দিয়েছে, রিওয়ার্ড দিয়েছে। হ্যাঁ হ্যাঁ দিয়েছে, কিন্তু কিন্তু আমার হেপাটাইটিস মানে জন্ডিস হয়েছিল। আমাকে ডাক্তারের পরামর্শে তাই ছুটি নিতে বাধ্য হয়েছিলাম। ওইখানেই তো কেস জন্ডিস করে বসে আছে। দেখুন, মাল্টিন্যাশনাল কোম্পানি অতীত নিয়ে পড়ে থাকে না, মুনাফার পেছনে দৌড়ানো, শুধু দৌড়ানো। সেখানে আপনি বাতিলের দলে চলে গেছেন। হ্যাঁ, বাতিল পারফর্ম করতে পারলে আপনি আছেন, তা নইলে নেই। নেই মানে? নেই মানে আপনার কোনো অস্তিত্ব নেই। দেখুন, আপনার জন্য আমাদের একটা বড় প্রজেক্ট হাতছাড়া হয়ে গিয়েছে। এদিকে কোম্পানির লাভের হিসেব কমতি, বাজারে রিসেশন, অতএব কর্মী ছাঁটাই হবেই। হ্যাঁ, বাহ 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 বাহ, বেশ, আপনি তো বেশ বুদ্ধিমান মশাই। এটা কি মামদোবাজি নাকি? হ্যাঁ, দেশে শ্রম আইন নেই ভেবেছেন? এভাবে বরখাস্ত করা যায় না। আমরা যদি একজোট হই। আপনি যে কিছুই করতে পারবেন না সেটা আপনি ভালো রকম জানেন। তবু আপনার জিন, বিপজ্জনক জিন, ওই জিন কিন্তু আপনাকে এসব ভাবাচ্ছে। তার উপর আপনার উপর তো আবার ওই আপনার বান্ধবীর প্রভাব পড়েছে। তাই কি আপনাকে আমরা একটা অপশন দিচ্ছি। অপশন? কিসের অপশন? মন দিয়ে কান পেতে শুনুন। কিছু শুনতে পাচ্ছেন? কোনো আওয়াজ? হ্যাঁ হ্যাঁ, আওয়াজ, আওয়াজ, বিভৎস আওয়াজ। হ্যাঁ, ও খাঁচাটা কাছে নিয়ে এসেছে তো, তাই। আচ্ছা, কিসের খাঁচা? ওই খাঁচার ভেতর 5000 ইঁদুর ভরা আছে। হ্যাঁ, তারা সবাই ক্ষুধার্ত। সে কি? মানে 4-5 দিন ধরে ওদের কোনো খাবার দেওয়া হয়নি। তো এখন আপনার অপশন, হয় আপনি ওই খাঁচার ভেতর ঢুকবেন, নতুবা আপনার বাবা, নয়তো জানিস বলি আমি না কি একটা বিভৎস স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, তাই আমরা আচল ধরে মেলা করে ডাকছিলি। জানিস, খুব খারাপ স্বপ্ন। তোকে আর বাবাকে একটা খাঁচার সামনে নিয়ে গিয়ে আমাকে ভয় দেখাচ্ছিল। বাবা, কি পুরুষ আমার, স্বপ্নে ভয় পেয়ে ম্যামা করছে। সত্যি বলছি। নে, ও চা খা, চাটা খেয়ে ঘুমটা তাড়া। এই ধর। কি ব্যাপার, আজ হঠাৎ চা দিয়ে আমাকে ঘুম
থেকে ডেকে তুলছিস যে? মাস্টার কাকার জন্য চা এনেছিলাম, এসে দেখলাম বাড়িতে, তাই তার বরাদ্দের চাটা তোর ভাগ্যে জুটে গেল। হ্যাঁ, বাবা বাড়িতে নেই, না তাই তো দেখলাম, কোথায় আমার গেল কে জানে। তাই যায় কখন ফিরবে, কার কাছে যাবে, কিছুই বলে যাওয়ার দরকার নেই। কাকে বল? তোকে? তুই তো ঘুমোচ্ছিস। তোকে বলে যেতে পারতো, তুই তো রোজ সকালে চা নিয়ে। আমি তো আর তখন আসিনি, তাহলে কাকে বলে যাবে? আর তাছাড়া সবসময় বলে যেতে হবেই বা কেন? তোর মতো বলবি মানে মানে তুই আমার বিয়েতে মত দেওয়ার আগে আমাকে একবার বলার সাহস হতে দি না? এই শোন, যেদিন আমি প্রদীপ্তর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সেদিন আমি তোকে বলেছিলাম আমার সঙ্গে যেতে। কিন্তু তুই হ্যাঁ, তুই যাবি তোর বরের সঙ্গে দেখা করতে, আর আমি যাব তোর পেছন পেছন ল্যাং ল্যাং করতে করতে, সেটা মোটেই ভালো দেখায়। বাহ, আত্মাভিমান। সে তুই যাই বলিস, এটা মোটেই সমুন্নত না। সে না হয় অশোভনীয়, কিন্তু তুই সঙ্গে থাকলে তোর দুটো হাত ধরে আমি তো প্রদীপ্তকে ফিরিয়েও দিতে পারতাম। একেবারে কিমি হয়ে যেত। সে যাই হোক, তুই তো সুযোগটাই দিস। সুযোগ পেলে দেখা যাবে, চলি। বলি, আমার সেদিনের কাপুরুষতাকে তুই ক্ষমা করতে পারবি? বলি, পারলে হয়তো খুব ভালো হতো, কিন্তু অন্ধকার সরোবরে ডুব দিয়ে পূর্বজন্মের কথা ভাবতে এখন আর সত্যি ভালো লাগে না। মধ্যদিনে শূন্য হাতে নিয়ে গেছো তুমি একাকিনী। অনন্ত ফেরার পথে পেরিয়ে গেছো কত সাগর পাহাড়, অন্তরিক্ষের জলে স্থলে কেবল তোমার কানে। কখনো পাইনি যে ফিরে আসা ঠিকানা আমার। ওটা কার লেখা? কাকিমা। তুমি কি করে জানলে? আমি জানি, কিন্তু তুমি কি জানো কাকিমার লেখা সব কবিতার খাতাগুলো আমার কাছে আছে? ভালোই আছে, না হলে না হলে ওই ধুলো জমা ঝুল মাকড়সার জালে ভরা কাঠে দেয়া। হয়তো থাকতোই না। স্মৃতি বড় আত্মঘাতী। তাই ভোর ভোর কোথায় গিয়েছিলে বাবা? কাজে গিয়েছিলাম। সেটা একটা জরুরি কাজ ছিল, তাই। এই জরুরি কাজটা কি আমরা জানতে পারি না? যা ছেড়ে কোনো লাভ নেই। বাবা, আর লাভ লোকসানের বাইরেও কোনো কিছু জানতে চেয়েছো কখনো? মাস্টার কাকা, বলু বোধহয় নিজেকে একটু বদলাতে চাইছে। মাল কোথায় গিয়েছিলে মাস্টার কাকা? স্টেশনের ওধারে বড় বিলের ধারে অনাথ মেয়েদের জন্য যে আশ্রম আছে, ওই দিন ওইখানে গিয়ে সারা সকাল কাটিয়ে আসতো তোর কাকিমা। আজকে তার জন্মদিন। জানি তো, আমিও অনেকবার গেছি। বলু, তুইও তো গেছিস কাকিমার সঙ্গে বহুবার। এমন কাঁপে প্রখর সন্তানে, তুই যে এখন চক্র বুকে একা। মুক্তির পথ হয়নি শেখাত, আমরা বাঁচি অভিমন্যুর দেশে, সে ব্যর্থতার দায় তো অর্জুন। পাণ্ডুলিপি আশার কথা বলে, নিদ্রিত কত মহাপুরুষের বাণী, আমরা তবু গান গাই আশা বলি, শঙ্কার মাঝে পা ফেলি সাবধানী। এটা তো কাকিমার লেখা। মনে আছে তোর মার লেখা? বাবা, তুমি আমাকে যতটা খারাপ ভাবো, আমি কিন্তু ততটা খারাপ নই। এ তো দেখি একেবারে উৎপল্লত্বের ডায়লগ হয়ে গেল। যাক বাবা, বহুদিন বাদে এ বাড়িতে একটু হাসির আওয়াজ শোনা গেল। শোনো, তোমরা বাপ বেটা স্নান করে জামা কাপড় পাল্টে নাও, আমিও চট করে ঘুরে আসছি, ঠিক আছে? মা ফটোটা আমি মুছে পরিষ্কার করে রেখেছি, এক্ষুনি বাড়ি গিয়ে মালা আর পায়েস নিয়ে আসছি আমি। পুলি, বলু, হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে একজন আসবেন, থাকবেন কিছুদিন। কে? আমাদের জানাশোনা কেউ? কে মাস্টার কাকা? তোমার মায়ের জানাশুনো এক প্রিয়জন। কখন আসবে? আর কিছুক্ষণের মধ্যেই আসবে।
বেশ হবে, কাকিমার জন্মদিনটা একেবারে জমে যাবে। না, তোমরা রেডি হয়ে নাও, আমি এক্ষুনি আসছি তৈরি হয়ে। কে আসবে বাবা? এলেই দেবী দেখতে পাবে। যতদূর মনে পড়ে সে তোমারও প্রিয়জন। আমার প্রিয়জনটা তো সবাই আমায় ছেড়ে যাচ্ছে বাবা। না, ছেড়ে যাচ্ছে না, তুমি সকলকে ছেড়ে দিচ্ছ। বাবা, বাঁধনটাকে শক্ত করতে শেখো বলু। কবির কথায় মনে রেখো, আয় আরো হাতে হাত ধরে, আয় হাতে হাত ধরে থাকি। আজ পলুর মার ৬৩তম জন্মদিন। জন্মের প্রথম লগ্ন থেকেই আজীবন দারিদ্র্যের সঙ্গে চরম লড়াই করেছে সে, কখনো ক্ষান্ত হয়নি। ছেলেকে মানুষ করা, আমার মতন মানুষের সঙ্গে পেছনে থাকা, এই ছিল কেন তার জীবনের ব্রত। তার একনিষ্ঠতা, তার শ্রমদান আর সততা, নিঃস্বার্থ সেবায় তার প্রতি শ্রদ্ধায় আমি অবনত। আজ তার জন্মদিনে তার প্রতি অনন্ত ভালোবাসা আর শ্রদ্ধা। অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি মাস্টারমশাই। আসলে ব্যাপারটা খুবই উদ্বেগজনক, তাই আমাকে এভাবে। না না, আমি বিরক্ত হইনি, তবে তোমার আসার কারণটা জানতে পারলে বাধিত হই। সেটা কি আমাকে নিয়ে? ঠিক আপনি নন, তবে আপনিও বটে। এরকম হেয়ালি করছেন কেন মুখার্জিদা? ব্যাপারটা আমাদের কাছেও হেয়ালি। মানে মানে আজ ভোর থেকেই আমাদের আশ্রমের আমিনা বিবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? আম্মু মাসি তো আমার ছোটবেলার বন্ধু, হ্যাঁ, খেলার সাথী। কাকিমাই তো ওনাকে এই আশ্রমের কাজে নিযুক্ত করেছে। কাল রাতে তোমরা নাকি ঘোষণা করেছিলে যে আম্মুকে ওখানে রাখা হবে না। সে টুকাই আপনাকে কি বলেছে আমি ঠিক জানি না, তবে উপরের নির্দেশ আসাতেই আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু অফিসিয়ালি আমরা এখনো কোনো ব্যবস্থা নিইনি। আমিনা বিবিকে শুধু বলেছিলাম নিজের ব্যবস্থা খুঁজে নিই, কখনো দাঁড়াইনি। কোনো দাঁড়াও নেই, কিন্তু এতক্ষণে দাঁড়াতে তো। সে প্রশ্ন তো পড়ে, এদিকে সকাল থেকেই তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। সে কি? এই বয়সে উনি গেলেন কোথায়? সেটা জানতেই তো এখানে আসা। মানে আজ খুব ভোরে মাস্টার মশাইকে আমাদের আশ্রমের গেটে দেখা গিয়েছিল। তো দেখা গিয়েছিল বলে কি ধরে নিতে হবে যে বাবা আম্মু মাসিকে কোথাও সরিয়ে নিয়ে গেছে? আর তাছাড়া আজকে কাকিমার জন্মদিন, হ্যাঁ, এই দিন কাকিমা প্রত্যেকবারই ওই আশ্রমে যেত, সেই জন্য মাস্টার কাকাও গিয়েছিলেন। মাস্টার মশাই সকালে বিকেলে যখন খুশি আশ্রমে যান না কেন, কোনো ব্যাপার নয়। কিন্তু আজ সকালে উনি আশ্রমে গেলেন, আর আমিনা বিবিও বেপাত্তা। এমন একটা দাঁড়ান মুখার্জি, আম্মু মাসিকে আপনারা ওই আশ্রম থেকে দাঁড়াতে চাইছেন কেন? ওপর থেকে নির্দেশ এসেছে তাই। মানে আশ্রমটা চলে কেন্দ্রের ডোনেশনে আর দুটো এনজিওর অনুদানে। সেখান থেকে আদেশ এসেছে
মা ভগবতীর নামে যে আশ্রম, সেখানে বিধর্মী কাউকে হেসেলের দায়িত্বে রাখা চলবে না। ধর্মের দোহাই দিয়ে আপনারা একজন অসহায় মহিলাকে আশ্রয়হীন করতে চাইছেন? অনুষ্ঠান আর অনুদানেই চলে, ওরালাদের কথা তো মানতেই হয়। অনুদান অনুশাসনের চাপে যদি আমাদের মনুষ্যত্ব বিকিয়ে যায়, তবে তো আমাদের হামাগুড়ি দিয়ে চলতে হবে মুখার্জি। ঠিক কথা। এখন যে প্রক্রিয়াটা শুরু হয়েছে না, এটা হচ্ছে ওদের ভাবনায় যারা বিদেশি তাদের চিহ্নিত করো আর নির্দিষ্ট করো। হ্যাঁ, আর এটাই বিবর্তিত হতে হতে এখন বিদেশি চিহ্নিতকরণের বদলে মুসলিম চিহ্নিতকরণ হয়ে দাঁড়িয়েছে। একেবারে ধর্মের অজুহাতে কাউকে বিতাড়িত করা আমাদের সংস্কৃতি নয়। এটা মেনে নিলে অন্যায় হবে, আমরা নীতিভ্রষ্ট হব। এখন এক কর্পোরেট হিন্দুত্ব আন্দাজ চালু, আর একে মেনে নেওয়া মানে তো ফ্যাসিবাদকে মেনে নেওয়া। মুখার্জিদা, এটা আপনি মানতে পারছেন না, বুঝতে পারছেন না? আমি অত তত্ত্ব কথা বুঝতে চাই না বলব, আমি এক সাধারণ মানুষ। মাস্টারমশাই, পুলি আর তোমার মতো অত তথ্য কথা আমি বুঝি। আমি বুঝি উপর থেকে আসা এই নির্দেশ কার্যকরী করতে না পারলে আমাদের আর্থিক অনুদান বন্ধ হয়ে যাবে, অস্তিত্বের সংকটে পড়ে যাবো আমরা। কিন্তু তাতে তো মানবতাই সংকটে পড়ে যাচ্ছে। মাস্টারমশাই, আমাকে রূঢ় কথা বলতে বাধ্য করবেন না। আমি না বিবি কোথায়? আমি জানি আপনি আর টুকায় তাকে কোথাও সরিয়েছেন। মাস্টারমশাই, আপনি সহযোগিতা না করলে আমি কিন্তু পুলিশে ডায়েরি করব। আপনি এই কথা বলতে পারলেন? মাস্টার কাকার কাছে তো আপনিও করেছেন মুখার্জি বাবু। সেন্টিমেন্ট দেখাবেন না, সেন্টিমেন্ট দেখাবেন না। নিজের অস্তিত্ব বিপন্ন হলে না, অন্যের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সব উবে যায়। তাই বলে আপনি অনির্বাণ বাবু, আপনি সত্যটা না জানালে আমি কিন্তু এখান থেকে বেরিয়েই পুলিশে জানাবো। এত তাড়াতাড়ি ভদ্রতার মুখোশটা খুলে ফেললে মুখার্জিদা? তবে জেনে রেখো, তোমরা আম্মু মাসিকে তাড়িয়ে দিলেও আম্মু মাসির আশ্রয়ের অভাব হবে না। ঠিক ঠিক। তোমাদের মতো অনেকের হুমকিকে উপেক্ষা করে আম্মু মাসি আশ্রয়ের ব্যবস্থা করবো। নিশ্চয়। ও বাপ বেটা সব এক সুরে কথা বলছো। সেটাই তো হওয়ার কথা মুখার্জি বাবু। বাঘের বাচ্চা তো আর মিউ মিউ করবে না। আপনি রাষ্ট্রশক্তির কাছে যান, আইনের সাহায্য নিন, যা ইচ্ছে তাই করুন। আম্মু মাসিকে নিরাশ্রয় হতে আমরা কেউ দেব না। কেউ না, কেউ না। এই আমাদের অভিজ্ঞান, একে ব্রাত্য করতে পারবে না মুখার্জি। ঘরহীন, প্রিয়হীন, পরিচিতহীনদের যে দুনিয়ায় তোমরা আমাদের ঠেলে দিতে চাইছো, সেটা আমরা সব জ্ঞানে স্বেচ্ছায় পরিত্যাগ করেছি। এই পথে আমরা কোনো বাধা মানব না। মাস্টারমশাই, অনির্বাণ বাবু, আপনি কিন্তু স্বেচ্ছায় লড়াইটা মাঠে নিয়ে আসুন। মুখার্জি, আমরা কবির কথা মানি, বাধা দিলে বাঁধবে লড়াই। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখছি আপনাদের এই বড় বড় গুলি কবজানো আমি যদি বন্ধ করতে না পারি, তবে নিজের প্ল্যানটাই বদলে ফেলবো। ভয় পেলে নাকি তোমরা? বলুন। গতকাল হলেও ভয় পেতাম না, কিন্তু আজ সত্যটা আমার কাছে পরিষ্কার। ভয়ের জুজু দেখিয়ে আর আমাদের আটকে রাখা যাবে না। যে আমাদের ভয় দেখাতে আসবে, তার মুখে তুড়ি মেরে এবার ভয়কে জয় করবো। ভুলি আর তুমি যদি পাশে থাকো, তাহলে আমিও আছি লড়াইয়ের মধ্যে। শোনো, আজ তোমার মায়ের জন্মদিন। আজ আমরা সবাই বসে আছি এইখানে মুখোমুখি হয়ে। আজকে লোভের আর লাভের দামাল ঝড়ে উড়ে যাচ্ছে সমস্ত শুভ ভোগ। তাই বলি, তোমরা সবাই আমাদের ঠাকুর প্রিয় গানটা এবার শুরু করো।